ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং আছেন ডেমোক্রেসি ডাস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই চলে যেতে চাই আব্দুল্লাহ আল মামুন, একটু আপনার কাছে যেতে চাই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, ডাক্তার জাহিদ ছাড়া অন্য কারো তথ্যে বিভ্রান্তি না হওয়ার আহ্বান দলের। এভার কেয়ারে চীনা চিকিৎসক দল, একটু মন্তব্য জানতে চাই। আসলে বিএনপি চেয়ারপারসন এতদিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সব মিলিয়ে ওনার সুস্থতা নিশ্চয়ই সবাই কামনা করছে, আপনার একটু মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং আশা করি যে উনি আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। এটি হচ্ছে প্রথম কথা। যেটি আপনি আরেকটা জিনিস বললেন যে আসলে ওনার একটা সংগ্রামী রাজনৈতিক জীবন, তার সঙ্গে পারিবারিক জীবনটি যেন আমরা ভুলে না যাই। যে উনি অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, রাজনীতিতে আসবেন কিনা তার দোলাচলে ছিলেন, কিন্তু উনি রাজনীতিতে এসেছেন, সফল হয়েছেন এবং আমরা যেটা সবসময় বলতে শুনি যে আপসহীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যতগুলো পর্যায়ে আছে সবচেয়ে আপসহীন অবস্থান নিয়েছেন এবং অনেকে ওনার সেই অবস্থানগুলো মোটা দাগে 3টে স্টেজে যদি আমরা দেখি, যে 86 নির্বাচনে অংশগ্রহণ না করে বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার থাকা, এরপরে 90-এর ওনার যে সফলতা, এরপরে উনি আবারও কারাবরণ, ওনাকে টোটাল বোধহয় আবার 9 বার, আমি যদি ভুল না করি, যে 9 বার কারাবরণ করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে উনি 14 সালের নির্বাচনে অংশ নেননি। আমাদের সোহরাব ভাই আছেন, তখন আমাদের মনে হয়েছিল যে ওনার সিদ্ধান্তটি বোধহয় সঠিক নয়, কিন্তু ওনার সিদ্ধান্ত আসলে সঠিক ছিল। এবং আরেকটি হচ্ছে যে সর্বশেষ যে নির্বাচনটি হলো, আমরা জানি যদিও দলের অ্যাক্টিং চেয়ারম্যান তার বা সামনে থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানেও খালেদা জিয়ার যে আপসহীনতা, গণতন্ত্রকামী মানুষের জন্য সংগ্রাম, সেটিতে আসলে সর্বাগ্রে সেটার জন্যই বিএনপি এই সিদ্ধান্ত নিতে পেরেছিল। সেই জন্য আমরা চাই যে এখনো দেশের এক ধরনের, যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা আশা করছি, কিন্তু দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমরা যদি মুরব্বী হিসেবে ধরি, আমার ধারণা খালেদা জিয়া যদি যে কোনো সংকটে উনি ওই জায়গাটা অর্জন করেছেন, সম্মানটা অর্জন করেছেন, যে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হোক, সেনাপ্রধান হোক, বা জামাত ইসলাম হোক, এনসিপি হোক, যে কোনো দলের ক্ষেত্রে উনি যদি সবাইকে নিয়ে, এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি আশা করি কারো দ্বিমত থাকবে না, যদি সংকটের মধ্যে একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটি যেন সবার জন্য মঙ্গলজনক হবে, সবাই যেন সেখান থেকে সম্মানিত হবে, একই সাথে সবাই সেটা মেনেও নেবে, এরকম একজন মানুষের এই মুহূর্তে আমাদের প্রয়োজন। এবং আমরা আশা করি যে উনি, সে কারণে বললাম শুরুতে, যে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফেরত আসবে। নিশ্চয়ই। দ্বিতীয় যে বিষয়টি একটু আমি বলি 30 সেকেন্ডে, সেটা হচ্ছে যে আজকে যেটা হয়েছে যে একটা ভালো সিদ্ধান্ত বিএনপির পক্ষ থেকে এসছে। আমরা অনেক নেতারা দেখতে যাচ্ছেন, তারা যদি প্রত্যেকে মিডিয়া তাদের অনুভূতি জানতে চাচ্ছে এবং প্রত্যেকে যদি আপডেট দিতে থাকে, তাহলে কিন্তু একটা কনফিউজিং সিচুয়েশন হবে। সেটা একটা ভালো কথা। এবং একজন ডাক্তারই তার আপডেটটা দিবেন। ডক্টর জাহিদ দীর্ঘদিন ওনার এই চিকিৎসার যে কোঅর্ডিনেশন সেটি করছেন এবং উনি একজন সঠিক ব্যক্তি মতামত দেওয়ার জন্য। আরো দুটো ঘটনা আপনি ঘটেছে, চীনা একটি চিকিৎসক দল এসেছে। আমি অবশ্য নিউজে খেয়াল রাখছিলাম তারা কোনো স্টেটমেন্ট দেয় কিনা, কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। আর একটা হচ্ছে দেরিতে হলেও আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা অফিসিয়ালি জানলাম, হয়তো বা আনঅফিসিয়ালি করে থাকতে পারে, ফর্মালি খোঁজ খবর নিয়েছেন এবং ওনার আশু রোগ মুক্তি কামনা করেছেন, যেটি আমি মনে করি যে গত 2-1 দিন আগে হলেও সেটি আরো, এই শিষ্টাচারটি আরো অ্যাপ্রিসিয়েটেড হতো। বাট এখন যতটুকু হয়েছে বা যেটা করা হয়েছে, আমি মনে করি যে সেটি খালেদা জিয়ার প্রতি যেমন একটি সম্মান, পার্শ্ববর্তী একটি দেশ হিসেবে আমরাও আশা করি যে ভারত এই ধরনের আচরণ করবে। জি, নিশ্চয়ই। আমি আবারও আপনার কাছে ফিরবো। তার আগে একটু সোহরাব হাসান, আপনার কাছেও আসতে চাই, একই বিষয়ে জানতে চাই। আমি একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। বেগম খালেদা জিয়া কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি, মানে দেশের মাটি সবসময় আঁকড়ে ধরে থেকেছেন এবং তাকে আপোষহীন বলা হয়। আপোষহীন বলার কারণটা কি, উনি কখনো গণতন্ত্রের সঙ্গে আপোষ করেনি, বিরোধী দলের নেতা থাকাকালীন সময় একদম শুরু থেকে রাজনৈতিক জীবনের কখনো আপোষ করেনি। এই বিষয়টা কি আপনার কাছে মনে হয় এই জন্যই উনি কি আপোষহীন? ধন্যবাদ আপনাকে এবং অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে গণতন্ত্রের সঙ্গে তো আপোষ না, গণতন্ত্রের প্রশ্নে আপোষ।
হ্যাঁ, অর্থাৎ তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে প্রত্যয়, দৃঢ়তা, যে অঙ্গীকার, সেখান থেকে তিনি সরে আসেননি। এখন রাজনীতিতে নানা কৌশল, অনেক সময় আহ, অনেক নেতা নেত্রী নিয়ে থাকেন। শেষ বিচারে যেটি সঠিক মনে হয় আর সেটি কিন্তু জনগণ গ্রহণ করে। সেটি ৮৬ নির্বাচনের কথা বলতে পারি। ৯১ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। এবং একজন নেতা বা একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর জনপ্রিয় কিনা এটা প্রমাণিত হয় তিনি যখন বিরোধী দলে থাকেন, তিনি যখন ক্ষমতায় থাকেন না। রাইট। ক্ষমতায় থাকতে অনেকে অনেকভাবে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম, দল, প্রশাসন সবকিছুই তার পিছনে থাকে। সুতরাং তখন কিন্তু তার প্রকৃত জনপ্রিয়তা অনুধাবন করা যায় না। এটি যখন তিনি যখন তিনি ক্ষমতার বাইরে থাকেন, এমনকি বিরোধী দলে মানে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেখানে বিরোধী দলের নেতারাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। হুম। কিন্তু সেই প্রক্রিয়ারও বাইরে যখন তিনি চলে গেলেন 2014 সালে, অর্থাৎ নির্বাচনে অংশ নেননি। অনেকেই মনে করেছেন যে তার নির্বাচনে এই অংশ না নেওয়াটা ভুল হলো কিনা। হুম। কিন্তু এখন সময়ের ব্যবধানে এসে হুম। সেটি 11 বছর পরে এসে তো মনে হয় তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জি। বেগম খালেদা জিয়ার দলের নেতাকর্মীরা সব নেতার বা নেত্রীকেই শ্রদ্ধা করেন, সমর্থন করেন এবং তার পাশে থাকেন। দলের বাইরের মানুষের সমীহ আদায় করা, শ্রদ্ধা, ভালোবাসা আদায় করা, এটি হচ্ছে একটি বিরল গুণ। আমি মনে করি যে খালেদা জিয়া সেই গুণের অধিকারী এবং তিনি যখন অসুস্থ হলেন তখন সেরকম অনুভূতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী। আজকে তার অসুস্থতা নিয়ে কোনো রকম বিতর্কে যাওয়া উচিত নয়। এখন একমাত্রই কামনা যে তিনি সুস্থ হয়ে উঠুন। এটাই হচ্ছে সবার মানে প্রার্থনা হওয়া উচিত। জি, নিশ্চয়ই। আব্দুল মামুন, আবারও আপনার কাছে আসতে চাই যে বেগম খালেদা জিয়া কখনো ওনার বক্তব্যে আমরা শুনেছি যে আমার দেশ এটাই, তার জন্ম মৃত্যু সব এই দেশেই হবে। এই যে বিভিন্ন সময়ে উনি নানাভাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন কিংবা দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখবেন, কিভাবে মন্তব্য করবেন? না, একটা হচ্ছে যে আমি একটু সরবের সঙ্গে একটু কমপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে নিশ্চয়ই। হাতের প্রসঙ্গটা আপনি সরাসরি জিজ্ঞেস করেছেন, সবাই অনেকটা কাভার করেছেন। আমি যদি আমার ভিউটা বলি যে তখন কিন্তু একটা ইস্যু ছিল যে আওয়ামী লীগ সভানেত্রী যিনি ছিলেন উনি কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছে এবং বলা হয়ে থাকে, এবং আমার ধারণা এখন সেটা সঠিক, সেটি হচ্ছে তখন যদি খালেদা জিয়া চলে যেতেন, -2 এর যে আলোচনা ছিল বা -2 গুলো ছিল, সেটি কিন্তু তখন আসলে বাস্তবায়ন হয়ে যেত। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পরে আমরা জানি যে ফ্যাসিজমের কারণে যিনি এখন প্রত্যাখ্যাত, ভারতে নির্বাসিত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী, উনি কিন্তু পরে যে ফেরত এসেছিলেন সেটাও মনে করা হয় যে খালেদা জিয়া এখানে থাকাটার কারণে ওই শক্তিটা উনি পেয়েছিলেন। উনি একটা রাজনৈতিক ভুল করেছিলেন মনে করে উনি কিন্তু ফেরত এসেছিলেন। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই আন্ডারটেকিং দিয়ে বাইরে যেতে চাননি এবং উনি থেকেছেন। এবং আরেকটা যেটা আপনি বললেন যে উনি সবসময় বলেছেন যে আমরা পরাধীনতা চাই না, আমরা স্বাধীনতা চাই, কারো গোলামির জঞ্জির আমরা পড়তে চাই না। আরো একটা বড় স্টেটমেন্ট, আমি দেশকে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না বা দেশের মানুষের জন্যই থাকবো, বা আরেকটা বড় স্টেটমেন্ট উনি করেছেন নানান সময়, নানান বক্তৃতায়, সেটা হচ্ছে যে বন্ধু আমরা ওয়েলকাম করি বন্ধুকে, বাট বন্ধু দেশে যদি কেউ আমাদের প্রতি আধিপত্যবাদ চাপিয়ে দিতে চায় তাহলে কিন্তু আমরা মেনে নেব না। তার মানে আপনি যদি ওনার বইগুলো ওনার উপরে যেগুলো আছে এগুলো পড়েন, বক্তব্য দেখেন, তাহলে কিন্তু উনি দেশের সার্বভৌমত্বকেও কিন্তু সবসময় সর্বাগ্রে রেখেছেন। আর দেশের জনগণের কথা উনি সবসময় বলেছেন, এবং যে কারণে সৌরভ ভাই কথাটা একটু আনলেন, আমি একটু আর কি ইলাবোরেট করি। সেটা হচ্ছে 90 এর নির্বাচনে আমাদের তখন অত বয়স ছিল না, বাট আমরা এটা বুঝতাম যে 90 এর নির্বাচনে ওই সময় যে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, আমরা এটাও জানি যে মন্ত্রিসভার নামও ঠিক করা হয়েছিল। সৌরভ ভাই এখানে রাইট পারসন এটা কমেন্ট করার জন্য, বাট সমস্ত হিসাব কিন্তু উনি পাল্টিয়ে দিয়েছেন। 1, 2 হচ্ছে সর্ববৃহৎ, সৌরভ ভাই একটা দারুণ কথা বলছে যে বিরোধী দলে থাকলে একটা দলের আসল অবস্থান, জনপ্রিয়তাটা আসলে বোঝা যায়।
সর্ববৃহৎ বিরোধী দলও কিন্তু উনি লেজিটিমেট ইলেকশনের মাধ্যমে লিড করেছিলেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যে জায়গাতে ঘুরে দাঁড়িয়ে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, সর্ববৃহৎ বিরোধী দল খালেদা জিয়া লিড করেছিলেন। সো ওই আপোষহীনতার যে আলোচনাটা আমরা করছিলাম বা সর্বজন শ্রদ্ধেয় যে বিষয়টি, সেটি আসলে উনি সবসময় পেয়েছেন। আরেকটা জিনিস দেখেন, আপনি ওনার শেষের দিকে যে ট্রাক দিয়ে ওনাকে ঘেরাও করে রেখেছে গুলশান, ওই বালুর ট্রাকে যে ওখানে উনি একটা ওনার অনেক বক্তৃতা এসেছে, বাট ওই স্টেটমেন্টটা বারবার ওইদিন থেকে দেখবেন আসছে যে অন্যায় অবিচার করলে আসলে তারকে কাঁদতে হবে বা তার পরিসমাপ্তিটা দুঃখজনক হবে, এটা কিন্তু উনি বারবার বলতেন। এবং এই কথাটা উনি যেটা প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদ, ওনার মধ্যে যেটা ছিল যে মানুষকে জুলুম না করে অন্যায় করে ক্ষমতায় থাকা যাবে না, ঠিক হবে না, সেটা কিন্তু উনি বলতেন এবং সেটা অনুধাবন করতেন বলেই, বিশ্বাস করতেন বলেই কিন্তু এই প্রক্রিয়াটা উনি বেছে নেন। আমরা অনেকে ডিবেট দুটো আছে যে 111 আসলো কিনা বা 96 এর নির্বাচন। 96 নির্বাচনে একটা আমরা আওয়ামী লীগের কাছ থেকে প্রথম নির্বাচনের সময় শুনলাম 14তে যে অল্প কিছুদিনের জন্য ক্ষমতা আসবে, তারপরে আবার তারা একটা ইলেকশন দিবে। সৌরভ ভাই, আমি যদি ঠিক বলে থাকি, সেটা কিন্তু আর ম্যাটেরিয়ালাইজ হয়নি। প্রেক্ষিতটা ভিন্ন হলেও খালেদা জিয়া কিন্তু ওটাও করে দেখিয়েছেন যে উনি যা বলেছেন তা করেছেন। জি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি জি, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে 111 যদি একটা গোটা প্রক্রিয়াটাকে দেখেন ব্রড সেন্সে, তাহলে কিন্তু প্রথম একটা অ্যালায়েন্স ছিল, তাদের ডিসিশনের বিষয় ছিল, কিন্তু উত্তরণ প্রক্রিয়ায় পরে কিন্তু উনি ওইটাকে আঁকড়ে ধরে থাকা বা এরকম কোনো জিনিস জাননি। অর্থাৎ জনগণের সাথে থাকতে চেয়েছেন, মানে জনগণের সাথেই তিনি আসলে সবসময় থাকতে চেয়েছেন। আসলে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তো মানে এত স্বল্প সময়ের কথা মানে বলে শেষ করা যাবে না। নিশ্চয়ই তার সুস্থতা সবাই কামনা করি আমরা। একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে এসে আমাদের আরেকটি টপিক রয়েছে, আমরা সেই টপিকটি নিয়ে আসলে কথা বলতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সোহরাব হাসান এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই সোহরাব হাসান, আপনার কাছে একটু আসতে চাই। এখনও ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ সিদ্ধান্তের সুযোগ আছে জানালো ইসি। দেশে আসতে আইনি বাধা দেখছে না সরকার। মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আবারও। যেখানে বিষয়টা হচ্ছে তারেক রহমান দেশে ফিরে আসাটাই ঝুঁকিপূর্ণ মনে করছেন, তিনি নিজে লিখেছেন যে তার ফিরে আসার তার একক নিয়ন্ত্রণাধীন নয়। সেখানে এই যে ভোটার তালিকায় তার নাম আছে কি না আছে, এই কারিগরি বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। আগে হচ্ছে তার নিরাপদে তার ফিরে আসা এবং তার নিরাপত্তার বিষয়টি রাষ্ট্র, সরকার, এমনকি নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন দায়িত্ব নেবে তাদেরও দায়িত্ব। তিনি তো ভোটার ছিলেন, তিনি ভোটার হলেন না কেন? এখন সেখানে যদি তার কেউ ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়ে থাকে, আর সেটিকে ন্যায্যভাবে দিয়েছে? নিশ্চয়ই না। তো সুতরাং অন্যায্যভাবে যদি ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়ে থাকে, তাহলে তো সেটি নির্বাচন কমিশনই সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, তালিকায় পুনরায় নাম অন্তর্ভুক্ত করতে পারে। তিনি বাংলাদেশের নাগরিক এবং জন্মসূত্রে নাগরিক, এবং তিনি এর আগে একাধিকবার ভোটার হয়েছেন, ভোট দিয়েছেন। সুতরাং ভোটার তালিকায় নাম থাকা না থাকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। আরেকটি বিষয় একটু জানতে চাই সোহরাব হাসান আপনার কাছে, যে উনি যেহেতু দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, মানে লন্ডনে ছিলেন, দীর্ঘ সময় পর যদি দেশে আসেন, সেই ক্ষেত্রে আসলে কোনো জটিলতা আছে কিনা, সে কারণে কি ভোটার হওয়ার ক্ষেত্রে কিংবা ভোটার না থাকার ক্ষেত্রে এরকম কোনো বিষয় রয়েছে কিনা? না, এরকম বিষয় না। কারণ আমার ধারণা যে এই নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী যে ভোটার তালিকা হালনাগাদ করার সময় চলে যায়নি। আমি যতটা জানি যে 31শে ডিসেম্বর পর্যন্ত সেটি করা যাবে। তাহলে তো তিনি করতে পারবেন। আর মৌলিক প্রশ্নটি হচ্ছে তার ভোটার তালিকা থেকে নামটি বাদ গেল কিভাবে, সেটি নির্বাচন সেটি অনুসন্ধান করা। এখন বিগত সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট বাতিল করলে একজনের ভোটের অধিকার যে বা ভোটার থাকার যে তার অধিকার, সেটি নিশ্চয়ই চলে যায় না। আর কিন্তু মৌলিক যে প্রশ্নটি বা সমস্যাটি, সেটার ব্যাপারে সরকার বা নির্বাচন কমিশন কতটা উদ্বিগ্ন বা কতটা এটি মাথায় নিয়েছে। কারণ আগামী নির্বাচনে বিএনপির অন্যতম প্রধান চালিকা শক্তি তারেক রহমান। তিনি এখন বিদেশ থেকে দল চালাচ্ছেন,
কিন্তু নির্বাচন তো আর বিদেশ থেকে করা যাবে না, নির্বাচন তাকে এখানে এসেই করতে হবে এবং সেই পরিবেশটা রক্ষার দায়িত্ব সরকারের। সেক্ষেত্রে কোনো বাধা থাকলে, যেমন আজকেই খবর হলো যে বেগম খালেদা জিয়াকে সরকার বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর সেই একই সিদ্ধান্ত তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আব্দুল আল মামুন, আপনার কাছে আমি একই বিষয় জানতে চাই। এই যে সোহরাব হাসান বললেন যে পাসপোর্ট সংশ্লিষ্ট ইস্যু কিংবা এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া, এই প্রসঙ্গে আসলে আপনার যদি কোনো ব্যাখ্যা থাকে, পর্যবেক্ষণ থাকে, অন্য কিছু জানা থাকে, তাহলে জানতে চাই আপনার কাছে। না, আমি এখনকার যে আইনটা আছে ভোটার তালিকা সংক্রান্ত 15 নম্বর ধারায় আসলে খুব ক্লিয়ারলি বলা আছে যে কারো নাম বাদ দেয়া বা যুক্ত দুটোই নির্বাচন কমিশন করতে পারে এবং যে কোনো সময় করতে পারে। এটা ভোটের আগে হ্যাম্পার হবে না এরকম একটা টাইম, এবং টাইমটা খুব ভেগলি করা, কারণ লাস্ট মোমেন্ট আবেদন করলেও এটা নির্বাচন কমিশন করতে পারে। সেটা হচ্ছে তাদের এখতিয়ার। সো এটা নিয়ে জল ঘোলা করার কোনো বিষয় নেই। বা দর্শকদের আমি ক্লিয়ার করতে চাই যে তারেক রহমান না, এটা যে কারো ক্ষেত্রেই নির্বাচন কমিশন করতে পারে। এটা আইনি আইটেম বানানোর কোনো বিষয় না, এটা তাদের ক্ষমতা। সোহরাব যেটা বলেন সেটা গুরুত্বপূর্ণ, যে বাদ গেল কিভাবে সেটা গুরুত্বপূর্ণ। পাসপোর্ট বাতিল করলে বাদ যায় না। আর একটা জিনিস যদি সময় কমিটি চাপ করতে চাই, সেটা হচ্ছে যে সোহরাব একটু নিয়ে আসলেন বিষয়টা, সেটা হচ্ছে যে এসএসএফ এর যে নিরাপত্তা, সোহরাব আমি যদি ভুল না পড়ে থাকি, যে খালেদা জিয়া এবং তার পরিবারও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার ধারণা, এটা আমি ভুলও হতে পারি, বাট আমি খুব স্ট্রংলি আমার মনে হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তার নিরাপত্তার বিষয়টা যেটা আমরা আলোচনা করছিলাম, তার দায়িত্ব যদি এখন রাষ্ট্রীয় এসএসএফ যে প্রক্রিয়াটা সবচেয়ে কঠোর নিরাপত্তা যারা পেয়ে থাকেন, সেটা যদি নেওয়া হয়ে থাকে, আমার ধারণা এটা তারেক রহমানের আশাটা ত্বরান্বিত করবে এবং আমার মনে হয় খুব শীঘ্রই তাহলে উনি ফিরবেন। সেই আন্ডারস্ট্যান্ডিং বা সেই কথাবার্তাগুলো হচ্ছে, কারণ তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে, আর্মসের পারমিশন নেওয়া হচ্ছে, তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়। কিন্তু এসএসএফ যদি দায়িত্ব নিয়ে নেয়, তাহলে কিন্তু আমি মনে করি যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা থাকবে না, এবং সেক্ষেত্রে বিষয়টা আন্তর্জাতিকভাবে যে নানান কথা আমরা শুনছিলাম, আলোচনা শুনছিলাম, তারও একটা পরিসমাপ্তি ঘটবে। আমার কেন জানি মনে হচ্ছে এর মাধ্যমে তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরছেন। জি, নিশ্চয়ই। আর দুই দেশের প্রক্রিয়ার মধ্যে কোন রকম সংশয়, কোন রকম বাধা কি মনে হচ্ছে আপনাদের রয়েছে? আমার ধারণা যে এগুলো নিয়ে যে আলোচনাটা হচ্ছে, মানে তারেক রহমানের যে স্টেটমেন্টটা, তাকে নিয়ে ছোট করা, অনলাইনে যে কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমাদের জানার অধিকার আছে। কিন্তু ওই সিদ্ধান্তটা উনি একজন আবেগী সন্তান না, একজন আমাদের দলের প্রধান, দেশের ভবিষ্যৎ কাণ্ডারি, অনেক ফ্যাক্টর গুলো নিয়ে উনি নেবেন। আর একটা হচ্ছে যে ওনার পরিবারের এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে উদাহরণ রয়েছে। ওনার বাবা মুক্তিযুদ্ধে গেছেন তাদেরকে ক্যান্টনমেন্টে রেখে, ওনার মাও কিন্তু তার দুই সন্তান দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন, কোকো এবং রহমান, তখন তাদেরকে ওখানে না গিয়ে দেশে সংগ্রাম করেছেন। সো এটা তাদের পারিবারিক ঐতিহ্য, তো তারা পরিবারের আবেগ অনুভূতির চেয়ে দেশকে গুরুত্ব দিয়েছেন, দেশের মানুষকে গুরুত্ব দিয়েছেন। আমার ধারণা যে উনিও সেটা অনুধাবন করে ওনার সঠিক সিদ্ধান্তটা নিচ্ছেন। কিন্তু আজকের পরে কেন আবার আমি রিপিট করার জন্য দুঃখিত, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেব দেশে ফিরবেন। জি, নিশ্চয়ই। সোহরাব হাসান, আবার একটু আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই আপনার মন্তব্য যে দেশে ফিরলে নির্বাচন প্রক্রিয়া সামগ্রিকভাবে আসলে প্রত্যাশাটা কি করছেন? মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, সামগ্রিকভাবে কি মনে হচ্ছে দেশের? কারণ রাজনৈতিক দলগুলো তো এখনো সবাই একমত না, বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত, এটাই খুব স্বাভাবিক। তারেক রহমান ফিরে এলে আসলে কেমন পরিস্থিতি হতে পারে? তারেক রহমান ফিরে এলে বিএনপির জন্য সেটি বড় প্রাপ্তি হবে, বিএনপি নেতা কর্মী, তার কর্মী সমর্থকদের জন্য, এবং নির্বাচনী প্রচারে সেটি বিএনপি সেই সুফলটা নিতে পারবে। আর যদি যে কোনো কারণে যদি ফিরে না আসতে পারেন, বিএনপির জন্য নির্বাচনী প্রচার এবং নির্বাচনে কি বলে জয়ী হওয়ার অনেক বেশি তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি মনে করি যে এবং বেগম খালেদা জিয়া তো অসুস্থ, সুতরাং তার বিকল্পই এখনো যে তারেক রহমান। আর এই যে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা যদি সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়, এবং তার নিরাপত্তা ঝুঁকি কোথায় আছে সেটি দেশের ভিতরে থাকুক বাইরে থাকুক, আর সে বিষয়ে জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, বিবিসির সঙ্গেই থাকুন।